নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দেন বহু বিশিষ্ট মানুষ, যারা নিজেদের কাজের ক্ষেত্রে অবদান রেখেছেন, শুধু নয় আমাদের নন্দিত করেছেন, আমাদের অনেক নতুন নতুন দিশা দেখিয়েছেন। এবং এইভাবে আমরা চেষ্টা করি কলকাতাকে বুঝতে, কলকাতার কাজকর্মকে বুঝতে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। জয়দীপ মুখোপাধ্যায় কে আমার মনে হয় না এখন আর বলে দিতে হবে। হ্যাঁ, এই নামে টেনিস তারকাও ছিলেন ঠিকই, কিন্তু আজকে যাকে এনেছি তিনি টেনিস তারকা নন, তিনি এখন চলচ্চিত্র তারকা। সরাসরি পর্দায় নন, তিনি পর্দার পেছন থেকে কাজ করেন, তিনি পরিচালক। এবং অন্যান্য যেসব পরিচয় তার আছে ধীরে ধীরে আমাদের আলোচনার সূত্রে বেরোবে ঠিকই। প্রধান যে পরিচয়, অন্তত পরিচয়টা প্রধান হয়ে উঠেছে ইদানিংকালে, সেটা হয়েছে তিনি এই একেন বাবু কেন্দ্রিক চলচ্চিত্রের পরিচালক। স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আপনাকে নিয়ে যখন আমরা বসেছি এই আসরে, অনেক রকম কথা আসতে পারে। আপনার নাটক করার যে অভিজ্ঞতা, নিজে অভিনেতা থাকাকালীন যেসব অভিজ্ঞতা, নিজের খেলাধুলো, অ্যাড এজেন্সি, সব কিছু। শুরুটা করতে চাইব অবশ্যই আজকের দিনে যেটা একেবারে খুব চর্চিত বিষয়, একেন বাবুকে দিয়ে। একেন বাবুকে নিয়ে চলচ্চিত্র তৈরি করার ইচ্ছে আপনার হলো কবে থেকে, কিভাবে এলো ব্যাপারটা? এটা খুব সম্ভবত 2021-এ, যেটা অলরেডি তখন একেনের আমরা 4টে সিজন করে ফেলেছি। যখন 4th সিজন একেনের খুবই হিট করলো। একেন তো প্রথম এমন একটা চরিত্র বা ফ্র্যাঞ্চাইজি বলা যেতে পারে, যেটা সিজন থেকে, মানে একটা ওটিটি একটা কন্টেন্ট থেকে সিনেমা হয়েছে। তো এটা আমার মনে হয় ভারতবর্ষে প্রথম। আমি বিদেশে আগে হয়েছে কিনা জানি না। এবং যখন 21 সালে এটা আমরা প্রথম বুঝতে পারলাম যে তার জনপ্রিয়তা এমনই যে এটা নিয়ে যদি যারা শুধুমাত্র ওটিটিতে এটা দেখছেন, যে সমস্ত দর্শকরা রয়েছেন সিনেমায় দেখতে পছন্দ করেন বা সিনেমা দেখতে ভালোবাসেন বড় পর্দায়, তাদের আমরা বঞ্চিত করছি খানিকটা এমন একজন ডিটেকটিভকে বড় পর্দায় না এনে। তখন আমরা সবাই মিলে প্ল্যান করি যে এটাকে আমরা বড় পর্দায় নিয়ে আসব। কিন্তু এইটা যে বড় পর্দায় আসবে, আমরা তার জন্য স্ক্রিপ্ট করব, আমরা তার জন্য গল্প সুজনদার কাছ থেকে চাইব, এইসব তো ঠিকই ছিল। কিন্তু তার সাথে সাথে তো একটা ভয়ও কাজ করে যে ঠিক আছে, ওটিটিতে না হয় খুব পছন্দের একজন মানুষ, কিন্তু তিনি বড় পর্দায় কি আদৌ সেরাম পছন্দের হবেন? তো এই সমস্ত নানান কিছু ভাবনা চিন্তা, মানে নিজেদের টেনশন, কি করে জিনিসটাকে ভালো করা যায়, এবং বড় পর্দা মানে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার, তো সেটাকে কিভাবে আমরা বানাতে পারি, তার জন্য যে বাজেট লাগে, এই সমস্ত কিছু ভেবে 2021-এর শেষের দিকে আমরা ফাইনালি ঠিক করি যে দ্য একেন, দার্জিলিংয়ের যে গল্পটা, সেটা আমরা করব। সুজনবাবুর কথা চলে এলো, লেখক, একেনের স্রষ্টা। এই সুজনবাবু, তিনি আকাশবাণীতে এসেছেন, ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক। ঠিক, মানে আমিও বালিগঞ্জ গভর্নমেন্টের ছাত্র, সুজনদাও বালিগঞ্জ গভর্নমেন্টের ছাত্র। আমেরিকায় বিখ্যাত ল্যাবরেটরিতে তিনি কাজ করেছেন। একসময় ফোনে কথা বলতে বলতে একেন প্রসঙ্গ এনেও তখন খুব একটা এগোতে পারিনি, কেননা তখন একেনবাবুর এই জনপ্রিয়তা আসেনি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে সুজনবাবু যেভাবে একেন্দ্রনাথ সেনকে বর্ণনা করেছেন, চরিত্র চিত্রণ করেছেন, আর আপনার ওটিটি হোক, রূপলী পর্দা হোক, সেখানে যেভাবে হয়েছে, তার মধ্যে মিল কতটা? আমরা যদি গল্পের বইগুলোর প্রচ্ছদ দেখি, তাতে একেনবাবু আমরা যা সিনেমায় যাকে দেখি তার সাথে কোনো মিল নেই। কারণ গল্পের প্রচ্ছদে যে ছবি আঁকা আছে সেটা অনেকটা ঘনাদার মতো দেখতে। আচ্ছা। এবং উনি লিখেওছেন যেটা, সেটা একটা ক্লামজি, খুব নোংরা থাকতে ভালোবাসে, খুব বোকা বোকা কথা বলে, সেরকম বিষয়টা যেমন আছে, তার সাথে এগুলোও রয়েছে। কিন্তু আমরা যখন পর্দায় যে একেনকে দেখি, সে একটু পরিষ্কার ঝরিষ্কার, সে নিজের মতো ভালো জামা কাপড় পরে, একদমই ঘনাদার মতো দেখতে নয়, বরং একটু লালমোহনবাবুর মতো দেখতে। আমার মনে হয় লালমোহনবাবুর মতো দেখতে বিষয়টা হয়েছে টাকটার জন্য। আদারওয়াইজ যদি অনির্বাণের যদি চুল থাকতো, তাহলে বিষয়টা লোকে এতটা নিত বলে আমার মনে হচ্ছে না, বা এতটা ভাবতো বলে আমার মনে হচ্ছে না। তো বেসিক্যালি ওই টাকটা এবং গোঁপ, এই দুটো মিলিয়ে সবাই জটায়ুর সাথে তুলনা করেন বটে, কিন্তু আমার মনে হয় দুটোর চরিত্রের দিক থেকে দুটো ক্যারেক্টার একেবারেই আলাদা। এখানে একটা প্রশ্ন, ক্যারেক্টার শব্দটা যখন আনছেন, আমরা ডিটেকটিভ অনেক রকম দেখেছি, মানে বাংলা সাহিত্যে দেখেছি। ফেলুদা তো ভীষণ জনপ্রিয়, খুব স্বাভাবিকভাবে। অন্যান্যরাও, সে কিরিটি রায় থেকে শুরু করে আরও অনেকে।
এমনকি আমাদের পছন্দের দীপক কুমার, সেও কিছু কম যান না। তাদের যেভাবে পেয়েছি, একেনবাবু তার থেকে অনেকটাই আলাদা। মানে হঠাৎ করে সিনেমার মধ্যের কোনো জায়গা থেকে কেউ যদি দেখতে শুরু করে, এ কি ঠিক গোয়েন্দা, এটি কেন, মানে এরকম কথা বলছে, আবার এরকম করছে, এই যে কম্বিনেশনটা, এটা ক্লিক করতে পারে, আপনাদের কি মনে হয়েছিল শুরুতে, নাকি করতে করতে এগিয়ে গেছে? অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকেই যেটা ভেবেছি যে সাধারণত গোয়েন্দা বলতেই মানুষ যেটা বোঝেন একটা 6 ফুট লম্বা লোক হবে, একটা নায়কোচিত চেহারা হবে, তার তীক্ষ্ণ চোখ, সে হাঁটবে, অনেক স্মার্ট। কারণ আমরা ছোটবেলা থেকে যাদের যাদের মানে এজেন্ট হিসেবে বা ডিটেকটিভ হিসেবে জেমস বন্ড দেখেছি, ফেলুদা দেখেছি, আমাদের সত্যান্বেষী ব্যোমকেশ দেখেছি, কিরিটি রায় দেখেছি, তিনি তো টুপি পরে পাইপ টাইপ খেতেন। তো এই সব গোয়েন্দাদেরই আমরা দেখেছি, নয় তারা লং কোট পরেন, জুতো পরেন, হ্যাট পরেন, নয় তারা জিন্স পরেন, পাঞ্জাবি পরেন, খুবই স্মার্ট। কিন্তু একেনের যেটা আমার মনে হয় সবচেয়ে বড় ইউএসপি, সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা এই ধরনের চেহারার নন, তাদের মধ্যেও তো কোথাও একটা হিরো লুকিয়ে থাকে। তো আমার মনে হয় সেই সাধারণ মানুষ নিজেকে খুব একেনের সাথে রিলেট করতে পারেন, যে ওই বিষয়টা আমার মাথাতেও আছে, আমি দেখতেও রকম নই, বা আমি একটু হয়তো বোকা কথা বলি, বা লোকের কাছে হয়তো ঠিকমতো কথা বলতে পারি না, কিন্তু চেষ্টা করলে আমিও পারি। এই যে বিষয়টা একেনের মধ্যে, সেটাই আমার মনে হয় একেনকে জনপ্রিয় করে তুলেছে সবার কাছে। এই যে জনপ্রিয়তার কথা যখন বললেন, আমরা অডিয়েন্সকে ভাগ করি তো, যে এই রকম অডিয়েন্সের জন্য, এই রকম অডিয়েন্সের জন্য, সেটা কখনো বয়সের নিরিখে হতে পারে, সেটা কখনো অর্থনৈতিক ব্যাপারেও হতে পারে। তো বয়সটাই যদি ধরি, ছোট বড় সবার কথা ভেবেই শুরু করেছিলেন? না, ইনিশিয়ালি একেনের যে প্রথম 2-3টে গল্প ছিল, সেই গল্পগুলো যে একেবারেই ছোটদের গল্প বলা যাবে না, এবং সুজনদাও প্রথমে যে গল্পগুলো লিখেছিলেন, যেগুলো আনন্দমেলায় বেরিয়েছিল, সেগুলো ছোটদের ছিল, কিন্তু পরবর্তীকালে সুজনদাও বড়দের জন্যই একেনের গল্প লিখছিলেন। কিন্তু ছবিটা করার সময় আমরা সিরিজের ক্ষেত্রে প্রথম দিকে অতটা ভাবিনি, কিন্তু ছবিটা করার সময়, এবং মুশকিলটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 4th সিজন যখন এলো, তখন একটা অদ্ভুত আমরা মানে রিয়াকশন পেলাম, সেটা হচ্ছে বাচ্চারাও একেন দেখছে। তো এইটা যখন জানতে পারলাম, এবং কারণ একেন দেখছে বুঝতে পারছি কি করে, রাস্তাঘাটে যখন একেন যাচ্ছে, বা রাস্তাঘাট দিয়ে অনির্বাণ যাচ্ছে, বা আমিও কোনো সময় হয়তো আমার কোনো আত্মীয়র বাড়িতে গেছি, সেখানে বাচ্চারা বলছে আমরা একেনবাবু দেখেছি, খুব ভালো লাগে একেনবাবু দেখতে। এবার আমাদের যেটা তখন দায়িত্ব দাঁড়ালো, সেটা হচ্ছে যে বাচ্চারা যখন একেনকে ভালোবাসছে, তখন একেনকে বাচ্চাদের মতো করেও খানিকটা ভাবতে হবে, এটাকে আর বড়দের মতো করে না ভাবাই ভালো। তো তখন আমরা ছবিটার থেকে একেনের আমরা ওটাকে যাতে 8 থেকে 80 সবাই এনজয় করতে পারেন সেভাবে বানানোর চেষ্টা করেছি। এটা খুব মারাত্মক একটা ব্যাপার, মানে এই ধরনের একটা চ্যালেঞ্জ নেওয়া। 8 থেকে 80, যদিও এখন আমরা বলে থাকি সেই কোনো শিশুই সেই অর্থে শিশু নয় না, আজকে অনেক কথা তারা বোঝে, এবং বুঝিয়ে বা ব্যাখ্যা করে না দিলেও তারা ঠিক হাসবে বা মুচকি হাসবে, যে কোনো একটা, একদম সেগুলোর মধ্যে দিয়েই যাই হোক একটা গড়ে ওঠা আর কি। যখন শুটিংটা হচ্ছে, আমরা শুটিংয়ের গল্প শুনতে তো খুব ভালোবাসি, খুব স্বাভাবিক, পরিচালক সামনে বসে আছেন, শুটিংয়ের গল্প শুনবো না, দার্জিলিংয়ের কথাটাই ধরা যায়, অবশ্যই শেষ করবো বেনারস দিয়ে। চেনা জায়গা, পরিষ্কার আবহাওয়া যদি থাকে, কেউ হেঁটে যাচ্ছেন, মোটামুটি লং শট হোক বা মিড শটে, এমনিতেই দেখতে ভালো লাগে। তার মধ্যে ওনার আর ওই রকম, আপনি যে বললেন হাফ লালমোহনবাবু এবং হাফ অন্যান্য গোয়েন্দা আর কি, এই যখন তিনি কাজটা করছেন এই সিনেমাতে, অন্যান্যরাও দেখছে, শুটিংটা দেখছে, তাদের মধ্যে থেকে কোনো রিয়াকশন, কোনো ইত্যাদি? অ্যাকচুয়ালি 21 ডিসেম্বর থেকে 22 জানুয়ারি এই সময়টা আমরা শ্যুট করেছিলাম দার্জিলিংয়ে। আর এই সময়টা আমি অবাক হয়ে গেছিলাম যে দার্জিলিংয়ে কি কি হতে পারে। মানে যেমন কুয়াশাচ্ছন্ন দার্জিলিং দেখেছি, তেমনি মানে একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, বৃষ্টি স্নাত দার্জিলিং দেখেছি, এবং বরফ পড়া দেখেছি। মানে 4টে যা যা হতে পারে একটা পাহাড়ি জায়গায়, সেই পুরো বিষয়টা দার্জিলিংয়ের শুটিংয়ের সময় আমাদের হয়েছিল। এবং এগুলো যদি আমি বেড়াতে গিয়ে দেখতে পেতাম তাহলে আমার খুবই আনন্দ হতো। কিন্তু একটা বৃষ্টি হয়ে চলেছে সারা দিন ধরে, আমি শুটিং করতে পারছি না, বসে আছি সমস্ত ইউনিট নিয়ে, বা বরফ পড়ছে সন্ধ্যেবেলার থেকে, আমি সারা রাতের কোনো শুটিং করতে পারছি না, পরের দিন সকালেও বরফ জমে গেছে চারিদিকে, আমার কন্টিনিউটির 12টা বেজে গেছে। আগের দিন তারা খটখটে রোদ্দুরে হেঁটেছে, পরের দিন তাদের পুরো বরফে ঢাকা একটা জায়গা দিয়ে হাঁটতে হচ্ছে। তো এই বিভিন্ন বিষয় আমাদের ফেস করতে হয়েছে। পুরো শুটিংটার মধ্যে এত ঠান্ডা ছিল, একটা জায়গায় আমাদের শুটিং ছিল, সেটা হচ্ছে ওই বৌদ্ধ স্তূপা বলে একটা জায়গা রয়েছে একটু ওপর দিকে, তো জাপানিজ প্যাগোডা অ্যাকচুয়ালি, যেখানে বুদ্ধ মূর্তি আছে একটা বিরাট। তো সেখানে যখন আমরা শুটিং করছি তখন প্রায় -2 ফু, এবং তার মধ্যে একেনের মাথায় কোনো টুপি নেই,
সে একটা হালকা কোট, তাহলে কারণ সেটা তার কন্টিনিউটি হয়ে গেছে তার আগে। এবার সে যে তার উপর একটা কিছু চাপিয়ে নেবে, কারণ একটা অ্যাক্সিডেন্ট দেখে এসে সে সেখানে ইন্টারোগেট করছে বা কথা বলছে কারুর সাথে একটা। তো সেরকম একটা অবস্থায় চারদিক থেকে আমরা একটা লোককে ধরে শুধু ঘষে চলেছি, মানে আমার এডিরা আর আমার যারা অন্যান্য প্রোডাকশনের লোকজন রয়েছে, শুধু গায়ে হাত পায়ে ওই মাসাজ করে যেতে হচ্ছে যাতে ও মানে একদম ফিট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কারণ সেখানে কোনো আগুন জ্বালাবার উপায় নেই, কিছু নেই। সারা হাত পা ঘষতে হচ্ছে, মাথা পিঠ ঘষতে হচ্ছে, তারপরে সে উঠে মাঝে মাঝে ডায়ালগ বলছে, আবার এসে বসে জবুথবু হয়ে কাঁপছে। আমরা তো অনেক জ্যাকেট লেয়ার চাপিয়ে বসে আছি, সে তো আর পাচ্ছে না। ইনফ্যাক্ট বাপি প্রমথও তাই। এরকম একটা বিষয় যেমন ছিল, আবার যখন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখছি, কোনো একটা জায়গায় গিয়ে ওরা তিনজন দাঁড়িয়েছে, সেখান থেকে বিশাল কাঞ্চনজঙ্ঘা, তলায় বরফ, তো সব মিলিয়ে মানে ফাইনালি জিনিসটা খুব ইন্টারেস্টিং হয়েছে। যেটা এই শুটিংয়ের মজার কাণ্ড বলে না সবাই, যখন আমি ক্রোনোলজিক্যালি ছবিটাকে সাজাই, আমি দেখতে পাই যে যেদিন রোদ ছিল তারপরে রোদের অংশ সেটা প্রপারিতে আছে, বৃষ্টির যে অংশটা ছিল বৃষ্টি, তারপরে 2-3টে সিন ধরে বৃষ্টি আছে, বরফ যখন পড়েছে সেটাকে আমি যখন কন্টিনিউয়াস সিনের সাথে মেলাতে পারিনি, আমি ওটাকে লাস্টে নিয়ে গেছি, সেই সিনটাকেই বরফে করেছি। কোথাও কোনো কন্টিনিউটির গন্ডগোল হয়নি। এটা আমি কি বলবো জানি না, এটা মানে আমাদের যেভাবে আমরা শিডিউল বানিয়েছিলাম তখন তো শ্যুট করার সময় এরকম বোঝা যায় না যে আমি তো ধরুন 1 নম্বর সিন করছি, 7 নম্বর সিন করছি, 9 নম্বর সিন করছি বা 72 নম্বর সিন করছি একদিনে। সিকোয়েন্সিয়ালি হচ্ছে না, সিকোয়েন্সিয়ালি তো হচ্ছে না, এবং সেগুলো তো আমাকে লোকেশন বেসিসে করতে হচ্ছে, মানে এই লোকেশনে আমার এতগুলো সিন আছে, সেগুলোর নাম্বার হচ্ছে ওরমভাবে। তো এবার যখন শ্যুট শেষ করে আমি পুরো জিনিসটাকে একসাথে নিয়ে আসবো, তখন আমি বুঝতে পারবো ক্রোনোলজিক্যালি আমি কি পাচ্ছি। ঈশ্বরেরই আশীর্বাদ বলবো, তাতে গিয়ে কোনো কন্টিনিউটির কোনো গন্ডগোল ছিল না। এক অদ্ভুত ব্যাপার, যে ভয়টা থেকেই থাকে। হ্যাঁ, যে ভয়টা থেকেই থাকে যে আগের শটেই বৃষ্টি হচ্ছে, পরের শটে রোদ্দুর উঠে গেছে, সেই জিনিসটা নেই। মানে যেখানে কুয়াশা আছে তার পরের সিনে কুয়াশাই আছে, মানে ওখানে কন্টিনিউটিটা ছিল। হ্যাঁ, সেটা আর কি। তখন সেই মুহূর্তে তো আমি ওখানে যাইনি, মানে আমি ধরুন 7 তারিখে কুয়াশা শ্যুট করেছি এক জায়গায়, তারপরে হয়তো 14 তারিখে আর এক জায়গায় কুয়াশা পেয়েছি, সেখানে শ্যুট করেছি। কিন্তু ভাগ্যক্রমে সেই জায়গাগুলোতে একই রকম ওয়েদার থাকার দরুন আমি বেঁচে গেছি। আচ্ছা, একটা কথা, ওটিটির প্রসঙ্গ এসেছে শুরুতেই। এই ওটিটিতে আপনি যে থেকেছেন তা তো নয়, আপনার আগে অন্যান্যরা ডাইরেকশনটা দিয়েছে, ওই সিজন 1-2 যেরকম ভাবে বলছিলেন। কোথায় এসে মানে আপনাকে আলাদা করে চেনা যায়? মানে আপনার পক্ষে বলা এটা খুব কঠিন, জানি রিভিউয়ার ভালো বলতে পারতো, তবু আপনার মুখ থেকে যদি শুনতে পারি। আমার মনে হয় 4 নম্বর থেকেই লোকের আলাদা করে চেনার কথা, কারণ আমি যাদের পরিচালনার কাজ দেখে দেখে শিখেছি বা যাদের মাথায় রেখে আমি কাজ করি, যে আমার গুরু যাদের মানি আমি, তাদের যে প্রসেস বা আমার নিজস্ব যে ছবির বানানোর যে ধরন, সেইটা আমার ধারণা 4 নম্বর সিজনটা হিট হওয়াতে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি যে প্রসেসটার মধ্যে রয়েছি বা আমি যেভাবে গল্পটাকে বলতে চেয়েছি, সেটা দর্শক অনেক তাড়াতাড়ি গ্র্যাব করতে পেরেছেন। ইনফ্যাক্ট মানে আমি বলবো এটা 4 নম্বরটা হওয়ার পরেই তো প্রোডাকশন থেকে কোথাও ভেবেছে এটা ছবি করা যায়। তো সেই দিক থেকে আমার মনে হয় কোথাও গিয়ে গল্পটা ঠিক ঠিক বলতে পেরেছিলাম বলেই হয়তো তারা ভেবেছিলেন এটাকে নিয়ে সিনেমা বানানো যেতে পারে। এবং আমি নিজে এই জায়গা থেকে খুবই কনফিডেন্ট ছিলাম যে অ্যাটলিস্ট বানানোর দিক থেকে যে আমি কি কারিগরি সহায়তা তখন পাবো তখনও তো জানি না, বা কত বাজেট পাবো আমি তখনও জানি না। কিন্তু যেহেতু বহু বছর মেগা সিরিয়াল করেছি, তাতে আমাদের যেটা একটা প্র্যাকটিস করেই নিতে হয়েছিল, সেটা হচ্ছে যে কত বিপদ আসতে পারে তার ভেতর থেকে কি করে তুমি একটা সিনকে আলটিমেটলি ঠিকঠাক করে উতরে নিয়ে যেতে পারো, এটা একটা প্র্যাকটিসের মধ্যে চলে গেছিল। তো আমার ধারণা সেইটা আমার খুব কাজে দিয়েছে, মানে এটা একটা মানে খুব বড় লেসন যেটা আমি টিভি থেকে পেয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কলকাতা ডায়েরি, আর আজকে আমাদের অতিথি চলচ্চিত্র পরিচালক এবং একই সঙ্গে যোগ করব টিভি সিরিয়ালের পরিচালক, নাটকের অভিনেতা পরিচালক, অ্যাড এজেন্সির একাধারে মালিক একাধারে শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। জয়দীপ বাবুর কাছে আমরা প্রাথমিকভাবে একেন সম্পর্কে জানার চেষ্টা করছি, যে একেন একটা এখন চারদিকে সেন্সেশন, একেনকে নিয়ে সবাই খুব উচ্ছ্বসিত। তো এই যে আমরা যখন একটা সিনেমা দেখি, আমরা ধরেই নিই যে মোটামুটি এই রকমভাবে একটা জায়গায় পিক করবে, তারপর আস্তে আস্তে নেমে আসবে, তারপর হঠাৎ করে একটা জায়গায় রহস্যটা ভেদ হবে। সে এরকুল পোয়ারও দেখে থাকি, শার্লক হোমস দেখে থাকি, বা এখানে ফেলুদার ছবি দেখে থাকি। এই যে মানে ক্লাইম্যাক্সে ওঠা, খোলসা করা, এই ব্যাপারটা নিয়ে কখনো নাড়াচাড়া করেছেন নাকি? এটা ডিটেকটিভ গল্পের যেমন থাকে, এটা ডিটেকটিভ গল্পের যেমন থাকে সেরকমও যেমন খানিকটা, কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা একটা করেছি যে গতানুগতিক ডিটেকটিভ গল্পে সব ডিটেকটিভই যেটা করেন
সেটা হচ্ছে যে একটা বিষয় পুরোটা হয়ে যাওয়ার পর একটা জায়গায় সবাইকে জড়ো করেন এবং কিভাবে জিনিসটা ডিডাক্ট করলেন সেইটা উনি সবাইকে বুঝিয়ে দেন, যে এই বিষয়টা থেকে এই জিনিসটা পাওয়া গেছে, এটার থেকে এই বিষয়টার থেকে প্রথম চোখে পড়েছে এটা। সেটা যদি আপনি লক্ষ্য করেন একমাত্র সোনার কেল্লায় ছিল না এবং খানিকটা জয় বাবা ফেলুনাতেও নেই। কারণ সত্যজিৎ রায় গল্পটা যখন লিখেছিলেন তখন ওটাকে উনি হুডানিট হিসেবেই লিখেছিলেন, কিন্তু যখন ছবির পর্দায় নিলেন তখন ওটাকে হাউডানিট করে দিলেন। কারণ উনি প্রথম থেকেই দেখিয়ে দিলেন এরা দুজন ভিলেন, আমাদের মন্দার বোস এবং ডক্টর হাজরা। আবার জয় বাবা ফেলুনাতেও উনি দেখিয়ে দিলেন যে মগনলাল মেঘরাজ প্রথম থেকেই দুষ্টু লোক। তো এই বিষয়টা হওয়াতে ওই বিষয়টা থেকে, মানে যেটা আমরা সাধারণত সব গল্পে দেখি যে ডিটেকটিভ একটা জিনিস প্রথমে নিজের মতো করে ভাবেন, নিজের মতো করে দেখেন, তারপরে ফাইনালি গিয়ে দর্শকদের বুঝিয়ে দেন যে কিভাবে তিনি ভাবলেন, কিভাবে ওটা পুরোটা দেখানো আছে। মানে ওখানে থ্রিলার বটে, কিন্তু সেই অর্থে রহস্যের সেই ব্যাপারটা একেবারেই তাই। মানে লাস্ট আমি বলছি টোটাল 3টে ছবি এবং 8টা সিজন হয়েছে। 8ম সিজনেও এবং তার আগের 2টো গল্পে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হুডানিটি রেখেছি পুরো জিনিসটা, যে কি করে একেন ধরলো সেটা একেন লাস্টে গিয়ে বোঝালো। এই পার্টিকুলার গল্পটায় আমরা বিষয়টাকে রেখেছি হাউডানিট, মানে প্রথম থেকে ভিলেনকে দেখিয়েছি, বেনারসের গল্পের কথা বলছি, ভিলেনকে দেখিয়ে দিয়েছি ভিলেন কি করছে, সে তাকে আলটিমেটলি একেনবাবু কি করে ধরবেন সেইটার যে প্রসেসটা সেইটাকে কিছু কিছু জায়গায় লুকিয়েছি। মানে হাউডানিট আর হুডানিটটাকে দুটোকে অ্যামালগামেট করেছি, একটু অন্যরকম একটা ইন্টারেস্টিং ফরম্যাট, যাতে একটা লোককে বুঝে গেছে সে ভিলেন এবং তাকেই ধরতে হবে। এরম জায়গায় কে করছে কাজগুলো আমরা জানি না, কিন্তু আমরা জানি কে করছে, তাকে কিভাবে ধরবেন। এবার এই প্রসেসটা কিভাবে উনি করলেন সেটাকে আমরা হাউডানিটি রেখেছি, সেটাকে কিছু কিছু জায়গায় বলেছি, কিছু কিছু জায়গায় চেপে দিয়েছি। যেমন একটা ছবির ঘটনা আছে গল্পে, যে একটা দেওয়াল দেখিয়ে বলে যে আপনার কি মনে হচ্ছে এখানে কিছু মিসিং, একেনবাবু দেওয়ালটা দেখেন কিন্তু আমাদের বলেন না কি মিসিং। পরে তিনি একটা ছবি উদ্ধার করে এনে সেই দেওয়ালে টাঙিয়ে দিয়ে বলেন যে এই ছবিটা মিসিং ছিল। তো এবার সেই ছবিটা কেন বাইরে হাত বদল হচ্ছিল, সেটার থেকে কোথায় ফান্ডিং হচ্ছিল, সেটা আবার এই গল্পের মানে মেন ভিলেনের এর সাথে যুক্ত। আপনার তো এই পারফর্মিং আর্টসের অনেকগুলো ক্ষেত্রে ভালো রকম অভিজ্ঞতা আছে। এখন শুধু যদি কাহিনীর উপর ভিত্তি করে কিছু করা বলি, সেটা থিয়েটার হোক সিনেমা হোক, আপনি অনেকগুলো দিকেই যেতে পারতেন। আপনি কি জনপ্রিয়তা বুঝে এই ধরনের সিনেমাকে নিলেন? অ্যাকচুয়ালি যেভাবে আসে, আমরা তো মানে চুজার হিসেবে খুব একটা সেই ভাগ্য নিয়ে আমরা আসিনি। আমাদের যেটা হয়েছে যেমন যেমন কাজ এসেছে আমরা সেটাকেই ভালোভাবে করার চেষ্টা করেছি। এটা আমি বলতে পারি যে যখন সিরিয়াল অভিনয় করতাম তখন তো সব সিরিয়াল যখন যা চলছে তাতে গিয়ে ছবি জমা দিতেন। ইনফ্যাক্ট আমিও ছবি জমা দিতাম না, আমার ওয়াইফও এই প্রফেশনের সাথে যুক্ত, ভবানী মুখার্জি। তো মেনলি ওই অভিনেত্রী ছিল, আমি এই আমার যা অ্যাড এজেন্সির কাজকর্ম নিয়েই থাকতাম। এবার ও যেখানেই যেত সেখানে ওই আমার ছবি নিয়ে গিয়ে বলতো উনিও অভিনয় করেন, যেহেতু আমরা 4 বাকে একসাথে নাটক করতাম বলে, তো ছবি জমা দিত। এবার ছবি জমা দেওয়ার পর ওর ডাক এলো একটা কোনো এতে, হয়তো একটা ছোট্ট পুলিশের রোল আছে, সেটার জন্য আমাকে ডাকলো। তো আমি এইভাবেই প্রথম দিকে কাজ করেছি। পরবর্তীকালেও যে খুব একটা অভিনয়ের জন্য অনেক ডাক পেয়েছি এমনটা নয়। তো যেগুলো যেগুলো এসছে সেভাবে করতে করতে গেছি। একটা সময়ের পর গিয়ে যখন অ্যাসিস্ট করা শুরু করেছি তখনও মানে যাদের কাছে আমি অ্যাপ্রোচ করেছি তারা যদি আমাকে সুযোগ দিয়েছেন তাহলেই আমি তাদের অ্যাসিস্ট করতে পেরেছি। সেটা আমার ভাগ্য বলতে পারি যে আমি প্রথমে যখন ফাল্গুনী সান্যালের কাছে অ্যাপ্রোচ করেছিলাম তিনি আমাকে সুযোগটা দিয়েছিলেন। তারপরে আমি দেবাংশু সেনগুপ্তর কাছে অ্যাপ্রোচ করেছিলাম, তিনি আমাকে সুযোগটা দিয়েছিলেন। এবার 2-3টে কাজ হয়ে যাওয়ার পর যদি আমি কাজটা ঠিকঠাক করতে পারি তখন একটা মানুষের কনফিডেন্স থাকে, নীলে জয়দীপ কাজটা ঠিকঠাক করে। তো সেই ক্ষেত্রে তখন সব্যসাচী চক্রবর্তী আমাকে 2টো জায়গায় রেফার করেছিলেন, একটা কৌশিক গাঙ্গুলি, একটা প্রভাত রায়। তো তাদের সাথে কাজ করতে করতে আমি নিজের আর একটা কাজের সুযোগ পাই, সেটা হচ্ছে নিজের পরিচালনায়। সেটা অতনু রায় প্রডিউসার ছিলেন, বিষপ্রান্তর বলে একটা সিরিয়াল। তো আমার কাছে কাজ এসছেই হচ্ছে আমার পছন্দে আসেনি, মানে আমি যে কাজগুলো পেয়েছি আমি সেই কাজগুলোই করেছি। এবার একেনের ক্ষেত্রেও তাই। একেন তো আমার নিজের কখনোই প্রজেক্ট ছিল না, তার আগে তো 3জন একেন বানিয়েছেন। চতুর্থটা আমার কাছে অ্যাপ্রোচ করেছিল কেউ, অনিন্দ্য ব্যানার্জি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন বলে আমি একেন বানানোর সুযোগ পেয়েছি। এবং আমি যেহেতু 100% নিজের জায়গা থেকে খুবই অনেস্ট থাকি কাজের ব্যাপারে, আমার গিয়ে কোথাও মনে হয় যে কাজটা করেছি সেটা অনেস্টলি করেছি, তাতে একটা ফল পেয়েছি। অনির্বাণ বাবু এই টাইপ কাস্ট হতে কখনো আপত্তি করেননি যে একটার পর একটা? অ্যাকচুয়ালি টাইপ কাস্ট নয়, আমি বলবো যে 8টা সিজন প্লাস 3টে ছবি 11 বার একেনবাবু করে ফেলার পরেও ও যে টাইপ কাস্ট হয়নি
সেটার প্রমাণটা হচ্ছে ও এর মধ্যে অনেকগুলো আমার ছবিতেও অন্যান্য চরিত্রে অভিনয় করেছে, প্লাস এর মধ্যে খাদান বেরিয়েছে, তাতে একটা অন্যরকম চরিত্র, প্রধান বলে একটি ছবি বেরিয়েছে যেখানেও একটা মেন ভিলেন। তো ও নিজেকে কখনোই ওই একেনবাবুর মতো করে একটা মজার ক্যারেক্টারের মধ্যে কিন্তু আবদ্ধ রাখেনি। ও নিজের মতো করে অনেক রকম চরিত্র করারও চেষ্টা করছে এবং করছেও। আগে যেরকম হতো যে যখন আমি ছোট ছিলাম সেই সময় যে দেখেছি, যেমন ভানু বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায়, অনুপ কুমার, রবি ঘোষ, প্রত্যেকেই মজার চরিত্রও করেছেন। সবচেয়ে বেশি লাগতো আমার দেখে রবি ঘোষকে, যে উনি কিছু সিরিয়াস ছবি করে গেছেন এমন, যেগুলো মানে ভাবাই যায় না যে রবি ঘোষকে ওরমভাবে দেখছি। তো আমি বলবো যে অনির্বাণের একটা অদ্ভুত অভিনেতা হিসেবে এতটাই গুণ রয়েছে, যেটা হচ্ছে যে ও নিজেকে খুব ভাঙতে পারে, গড়তে পারে। মানে আজ যদিও একেনবাবু হিসেবে এতটা পপুলার, ও কিন্তু অন্যান্য চরিত্রগুলোতেও অতটাই পপুলার হতে পারতো যদি ছবিগুলো সেরকমভাবে দাঁড়াতো। যেমন যেগুলো দাঁড়িয়েছে সেগুলো তো সবাই ওর কথা বলেছে। প্রধান যেমন একটা খুব পপুলার ছবি এবং হিটও করেছে, খাদান যেমন একটা খুব পপুলার ছবি, সেখানে একটা আদিবাসীর ভূমিকায়। তো আমার মনে হয় টাইপটা এখনো হয়ে যায়নি। সত্যজিৎ রায়ের ছবি, ফেলুদার ছবি দেখার সময় আমাদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে সিনে ট্যুরিজম। পর্দায় আমাদের বেশ বেড়ানো হয়ে যাচ্ছে, একদম। এমনকি গল্প পড়ার সময়ও হয় ভীষণ। এখন আপনি ধরুন রুদ্ধশ্বাস রাজস্থান করছেন, বা দার্জিলিং বা বেনারস, এই জায়গাগুলোকে বাছছেন বেশ একটু বেড়ানোর জায়গা, সে তীর্থ হোক বা এমনি বেড়ানো হোক, যাই হোক না কেন। তো এই ধারাটাকে কি বজায় রাখতে চান? একেবারেই। যেহেতু আমি ছোটবেলা থেকে প্রচণ্ড ফেলু ভক্ত, মানে সত্যজিৎ রায় ভক্ত এবং ফেলু ভক্ত, এবং আমার এই যে বেনারস বলুন বা সোনার কেল্লা বলুন, এই দুটো গল্পের বই আমি যখন ক্লাস 6 আমার মনে আছে, বাবা এই দুটো গল্পের বই কিনে আমাকে উপহার দিয়েছিলেন জন্মদিনে। তার আগে আমি কোনো সত্যজিৎ রায়ের গল্প পড়ি বা সত্যজিৎ রায়ের সিনেমা বানান না কি করেন সেটাও আমি জানতাম না। তো ওই দুটো গল্পের বই পড়ার পর আমার একটা অদ্ভুত, আমি যা সত্যজিৎ রায় বেরোবে এই আমাকে পড়তেই হবে। এবার আমি তখন ওই টিফিনে টাকা পেতাম হচ্ছে 4 আনা, মানে আমরা টিফিনের জন্য, আর এই বইগুলোর দাম ছিল সেই সময় দাঁড়িয়ে প্রায় 6 টাকা 7 টাকা এরকম। তো আমি ওই টিফিনের টাকা জমিয়ে জমিয়ে পরবর্তীকালে যখন জন্মদিন আসলো তখন হয়তো বাবা দুটো দিলেন, কিন্তু এই 1 বছরের মধ্যে আমি ফেলু পড়তে পারবো না একটাও, সেটা তো আর হতে পারে না। তো আমি ওই টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে ফেলুদার বই কিনতাম, এবং ফেলুদার গল্পে একটা বেড়ানো থাকেই। এবার এই বেড়ানোর সাথে সাথে আমার চোখের সামনে আমি রাজস্থান দেখতে পাচ্ছি, রাজস্থানের কেল্লা কীরকম হয় দেখতে পাচ্ছি, সেখানে ধূসর বালির মধ্যে সেখানে গিয়ে কিভাবে কোথায় দাঁড়িয়েছে তার ছবিও আঁকা আছে কিছু কিছু জায়গায়। তো একটা ভিজুয়ালি একটা জিনিসকে কল্পনা করতে করতে যাওয়া, এবং একই রকমভাবে কৈলাসে কেলেঙ্কারি বলুন বা জয় বাবা ফেলুনাথ বলুন, সবেতেই। তো প্রথমবার যখন আমি বাবার সাথে বেনারস গেলাম, সেটা একটা লং ট্যুর ছিল আমাদের, মানে হরিদ্বার হয়ে দিল্লি হয়ে তারপরে আগ্রা হয়ে বেনারস। এবার বেনারসে গিয়ে না আমি ওই গল্প পড়ে পড়ে যে যে জায়গাগুলো উনি লিখেছেন, দশাশ্বমেধ ঘাট, এই ঘাট, অমুক গলি, ওই গলিতে প্যাঁড়া, আমি সব খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছি। আর তখন ছোট, বাবাকে বারবার বায়না করছি যে ওইটা চলো না, নিয়ে চলো না ওইটা। বাবা বলছে ওসব আছে নাকি, ওগুলো তো এমনি উনি লিখেছেন, ওগুলো কি সত্যি সত্যি আছে? তুই দশাশ্বমেধ ঘাটে তো এমনিই যাবি, কিন্তু তুই এখন কোথায় আমি তোকে দিয়ে অন্যান্য জায়গাগুলো দেখাবো? আমার কাছে সব সত্যি ছিল তখন। তারপরে যখন বড় হলাম, সিনেমা দেখলাম, এবং ততক্ষণে সোনার কেল্লা বেরোলো, জয় বাবা ফেলুনাথ বেরোলো, তখন তো পুরো ভিজুয়ালি দেখতে পেলাম যে কোথায় কোথায় কি আছে না আছে। তখন একটা অমোঘ টান তৈরি হয়ে গেল। মানে এইসব দেখার পর কোনো রিভিউয়ার লেখেনি যে নস্টালজিয়ার নকশি কাঁথা, এরকম কেউ লেখেনি? না, কেউ লেখেনি। আচ্ছা, বেশ। এবং আমি এতটাই নস্টালজিক পুরো বিষয়টা নিয়ে, আমি দার্জিলিং যখন করেছি তখনও সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে একটা দুটো সিন আমি পদ্মকে বলেছি আমরা এই অংশটাকে অন্তত এইভাবে লিখি। রুদ্ধশ্বাস রাজস্থানেও 2-1টা সিন দেখলে বোঝা যাবে আমি সেগুলো একদম ট্রিবিউট দেবার মতো করেই রয়েছে। এবং বেনারস, মানে এখন অবধি যে 3টে ছবি বা যে 3টে জায়গায় একেনবাবু গেছেন, সে 3টে জায়গায় ফেলুদাও গেছে। না, আমরা ধরে নিচ্ছি যে চলচ্চিত্র পরিচালকের কাজ নয় সমালোচকের প্রতিটা কথা খুঁটিয়ে পড়া বা সেই অনুযায়ী কাজ করা। তবু কেউ যদি কখনো এরকম লেখেন, তিনি এই যে সত্যজিৎ রায়ের ছায়া থেকে বেরোতে পারলেন না। এবার মানলাম সত্যজিৎ রায়ের মতো বিশ্ববরেণ্য পরিচালক তার ছায়াতে থাকাটাও একটা গৌরবের ব্যাপার, কিন্তু তবু একটা মানে যাকে বলে স্বকীয়তা তৈরি হলো না, এরকম কখনো মনে হবে না বা হয়? আমি মনে করি না। আমি কারণ একটা জিনিস যেটা হচ্ছে যে ছবি দেখলেই সবাই বুঝতে পারবেন যে সেটা সত্যজিৎ রায়ের মতো ছবি কিনা বা সত্যজিৎ রায়ের ছায়ার থাকার মতো ছবি কিনা। একটা ছোট কোনো সিনে আমি তাকে ট্রিবিউট জানাচ্ছি মানে যে আমি পুরো ছবিটা তার মতো করে বানাচ্ছি তা তো নয়। এবং প্রত্যেকটা মানুষের এটা একটা পার্সপেক্টিভ, যে একটা গল্পের সিড আপনাকে দিয়ে দেওয়া হলো, আমাকে দিয়ে দেওয়া হলো,
আমরা দুজন যদি গল্প লিখি, দুজনের দুটো পার্সপেক্টিভের গল্পই হবে। কখনোই আপনার গল্পে যেহেতু একজন ডিটেকটিভ আছে, আমার গল্পে যেহেতু একজন ডিটেকটিভ আছে, আমার দেখার লুক একরকম হবে চোখ, আপনার দেখার চোখ আর একরকম হবে। তো এইটা পার্সপেক্টিভটা আলাদা হবেই। সেখানে গিয়ে যে মানুষটাকে আমি শ্রদ্ধা করি, যে মানুষটার কাজ আমি ভালোবাসি, যাকে আমি নিজের মাস্টারমশাই বলে মনে করি, তাকে যদি আমি কোথাও গিয়ে ট্রিবিউট, এবং যেহেতু তারই মতো একটা ডিটেকটিভকে আমি পেয়েছি যে ঘুরতে ভালোবাসে, তিনি যেখানে কাজ করে গেছেন সেখানে গিয়ে আমি পা দিয়ে সেরম জায়গাতেই তার দুটো গল্প বলছি, তো সেখানে তাকে একটু ট্রিবিউট দেবো না? এটা তো হতে পারে না। শ্রোতা বন্ধুরা, জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা আমাদের শেষ হবে না। আজকে যেটুকু শুনলেন সেটা এই সাক্ষাৎকারের প্রথম পর্ব। অপেক্ষায় থাকুন দ্বিতীয় পর্বের জন্য। তবে প্রথম পর্ব এতটা সুন্দর করে তিনি আমাদের শোনালেন, তার জন্য নমস্কার, ধন্যবাদ না জানিয়ে তো পারবো না। সেই নমস্কারটুকু জানিয়ে আমরা অপেক্ষা করি পরের পর্বের জন্য। অনেক ধন্যবাদ।